নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের বিশেষ নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প জয়চণ্ডীপুর শ্মশানের কালো ছায়া। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প জয়চণ্ডীপুর শ্মশানের কালো ছায়া। সন্ধ্যার দিকে গিয়েছিলাম তারানাথের বৈঠকখানার গৃহে। এমনিতেই আজকে রবিবার, সুতরাং বাদলার দিনে খালি খালি বসে থাকতে কেমন যেন বিব্রত বোধ হচ্ছিল। তাই ভাবলাম, যেই হারে বৃষ্টি শুরু হয়েছে তাতে বসে থেকে আজকের দিনটা মাটি করার কোনো মানেই হয় না। বরং তার চাইতে বন্ধু কিশোরীকে নিয়ে মঠ লেনে যাই। বহুদিন ব্যাপী আমার যাওয়া হয়নি তারানাথের কাছে। উনি গপ্পবাজ ব্যক্তি। চারির বিয়ের পর ওনার একাকিত্ব মোচনের জন্য অবশ্য আমরাই আছি। যেমন ভাবা তেমনই কাজ। আলনা থেকে জামাটা নিয়ে সেটা পরিধান করে পথে পা দিয়েই দেখি দূর থেকে ধুতি সামলে কিশোরী সেন আমার দিকে এগিয়ে আসছে। অন্ধকারে গ্যাসবাতির আলোয় দেখতে পেলাম সেটা। কিশোরী আমার দিকে প্রায় যখন অনেকটা এগিয়ে এসেছে, তখন সে সহাস্য মুখে আমাকে উদ্দেশ্য করে বলল, এই যে ভাইয়া, তোমার এখানেই আসছিলাম। কই চললে? ও বুঝেছি, তারানাথের কাছেই তো। বেশ ভালোই হলো, আমি আছি যখন তখন উভয় মিলে না হয় ঘুরে আসি। ব্যক্তিটির মধ্যে অনেক ধরনের ক্ষমতা আছে, আজ ওনাকে তার কিছু নিদর্শন দেখাতে বলবো। আমার যদিও সন্দেহ নেই এই ব্যাপারে, কিন্তু দেখতে ক্ষতি কি 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 মনে হয় ওনার এই শক্তি উনি দেখাবেন কি? খেয়ালি মানুষ, বুঝতেই পারছো। কিশোরীর কথায় সায় দিয়ে আমিও মাথা নাড়লাম, কারণ বহুদিন ব্যাপী তারানাথের কাছে যাওয়া হয়নি। আর ওনার কাছে আশ্চর্য কিছু দেখার যেই লোভ, তা সম্বরণ করা আমার পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছিল না। ইচ্ছেটা আমার যে কম ছিল তা একেবারেই নয়, কিন্তু সব ইচ্ছেই মাটি করল তারানাথ। উনি সরাসরি বললেন, সৎ তান্ত্রিক কখনো ওইসব দেখিয়ে বেড়ায় না জনসমক্ষে, আর সেইগুলো দেখালেও তোমরা কি বুঝবে? ওইসব হলো বেলকি। ওই দেখানোই গুরুর বারণ আছে। দুঃখিত, এই ব্যাপারে আমার কিছুই করার নেই। মনটা এক নিমেষে দমে গেল। অতটা পথ হেঁটে যখন তারানাথের দোরগোড়ায় এসে পৌঁছালাম, তখন দরজা ভিতর থেকে খুলে দিয়েছিল তারানাথের কন্যা চারি। আমাদের দেখেই সে একগাল হেসে শুধু বলেছিল, ও মা, কাকা বাবু যে, আরে আসো আসো, অনেকদিন পরে এসেছো। ভুলে গেছো আমার লেশের কাপড়খানা কই? তুমি প্রত্যেকবার শুধু ভুলেই যাও। এই যা, ভুলে গেছি চারিমা। তুই যে এইভাবে না জানিয়ে চলে আসবি সত্যি ধারণা ছিল না। আচ্ছা, তুই তো এখন থাকছিস, আমি এনে দেবো খন তোর জন্য পরের বার ওই কাপড়। এই ঠাকুরমশাই বাড়িতে আছেন? হ্যাঁ কাকা বাবু, বাবা বাড়িতেই আছেন। আজকেই আপনার ব্যাপারে অনেক কিছু বলছিলেন। আপনাদের আসার সংবাদ আমাকে একটু আগেও বললেন। আমি যাই, আপনারা বসুন ততক্ষণ। কথাটা বলেই চারি তার সারল্যের হাসি হেসে চলে গেল নিজের কাজে। তারানাথের এই অদ্ভুত ক্রিয়াকলাপের কথা শুনে আমার বিস্ময়ের সীমা রইল না। গিয়েই দেখি সত্যি উনি গভীর মনোযোগের সঙ্গে একখানা বই নিবিষ্ট মনে পড়ছেন, আমাদের দিকে পিঠ করে। আমাদের পায়ের শব্দ শুনে উনি আমাদের দিকে একবার চাইলেন, তারপর যেই না দেখলেন আমরা উভয়ে এসেছি, অমনি উৎফুল্লভাবে আমাদের সম্ভাষণ করে বললেন, আরে আসো আসো, অনেকদিন বাদে যে। তা কি খবর? পথ ভুলে নাকি? আরে না না ঠাকুরমশাই, পথ ভুলে নয়, আসলে সময়ের বড্ড অভাব। এরই মধ্যে আজকের ছুটির দিনটা স্মরণীয় করে রাখার তাগিদে, বুঝতেই তো পারছেন। আপনার শরীর স্বাস্থ্য কেমন? স্বাস্থ্যের কথা শুনে তারানাথের ঠোঁটের কোণে একটা চোরা হাসির ক্ষীণ আভাস খেলে গেল। তিনি উদাসীনভাবে বাইরের অন্ধকার ঘন আকাশের পানি চেয়ে থেকে শুধু বললেন, শরীর আর কি, ওই আছি। বিধির বিধান যেই দিন ছাড়পত্র পাবো, সেই দিন এই নশ্বর দেহ ছেড়ে চলে যেতে হবে। এই যা। আপনি ওইভাবে বলবেন না দয়া করে, কারণ ওইভাবে বললে সত্যি খুব দুঃখ বোধ হয় আমাদের।
ওইসব বাদ দিন। আচ্ছা, আপনি তো অনেকদিন তন্ত্র সাধনা করেছিলেন সদ্গুরুর সান্নিধ্যে, গ্রাম বাংলার শ্মশানে শ্মশানে। তা ওইখানে আপনি নিশ্চয়ই অনেক অদ্ভুত অলৌকিক দর্শন কিছু দেখেছিলেন, আর আপনার কিছু অদ্ভুত ক্ষমতা আছে। তা আজকে ওই দিয়েই আমাদের কিছু করে দেখান না। এই কথায় তারানাথ ওই বিরূপতা পোষণ করেছিলেন। যাই হোক, উনি যখন এক কথায় আমাদের আশা সম্পূর্ণ নাকচ করে দিলেন, তখন আমরা কাতরভাবে ওনার কাছে প্রার্থনা জানালাম একটা জম্পেশ ধাঁচের গল্প শোনাবার জন্য। বাইরে পুনরায় ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। খোলা জানলার কড়াদের ফাঁক দিয়ে ভেসে আসছে টাটকা ঠান্ডা বাতাস, যা শরীর আর মন এমনিতেই জুড়িয়ে দিচ্ছে। ইতিমধ্যেই চারি তেলে ভাজা আর মুড়ি সংযোগে জল খাবারের আয়োজন করে গেল। তারানাথ একগাল মুড়ি চিবোতে চিবোতে বলতে শুরু করলেন, আমার কাছে কোনো গাল গল্প নেই, যা নিরেট সত্যি, যা নিজের চোখের সামনে দেখেছি হতে আমার ভবঘুরে জীবনে যে এইটুকু ভয়ঙ্কর আর ভালোর মিশেলে অভিজ্ঞতা হয়েছে, তাই আমি তোমাদের বলতে পারি। হ্যাঁ, এই কথা সত্যি যে আমার জীবনের ভয়াবহ অভিজ্ঞতার যা কিছু ঘটেছে সেগুলো সবটাই সাধারণ মানুষের কল্পনার অতীত, কিন্তু নিজের চোখে যা দেখেছি সেইগুলো অবিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয়। তখন আমার বয়স কতই বা হবে, ওই ধরো 30-এর কোঠার বাইরেই। যেই সময়ের কথা বলছি, আমার তখন পাগলের মতন অবস্থা। বরাকর নদীর শালবনে আমি তখন বিভোর হয়ে আছি মধুসুন্দরী দেবীর হয়ে আরাধনায়। নিত্য দেবী অন্ধকার শালবন আলোকিত করে আসেন আমার কাছে। ভক্তের ডাকে যেমন ঈশ্বর আসেন, তেমনি আমিও দেবীর জন্য ব্যাকুল হয়ে থাকতাম যে কখন রাত্রি হবে, জ্যোৎস্না ফুটবে আকাশে, নিশাচর চিবরা কখন তাদের ডাক থামাবে, আর কস্তুরী ফুলের সুভাষে সমগ্র বনচত্বর সুভাষিত হয়ে উঠবে। দেবী যখন আসতেন তখন ওই সৌরভ আমি পেতাম। মধুসুন্দরী দেবী এসে যে প্রেমময় সুখের অনুভূতি আমাকে দিয়েছিলেন, সেটা কোনো মানবীর পক্ষে প্রদান করা সম্ভব নয়। তাই বলে এই ভেবো না যে শারীরিক সুখ। এই সুখ হলো অপার্থিব এক প্রকার সুখের অনুভূতি। ওই অবস্থা থেকে শেষবারের মতোই দেবীকে আমি চাক্ষুষ দেখে যখন নিজের গৃহে অনিচ্ছা সত্ত্বেও চলে আসি, তখন আমার উন্মত্তের মতোই অবস্থা। বলা ভালো, কোনো কিছুতেই আমার তেমন মন নেই, কাহিল হয়ে পড়েছি। মনে শুধু ওই রাতের স্মৃতিগুলো ভেসে ওঠে, আর চোখের সামনে হ্যালুসিনেশনের মতোই ওই একটা নারী মূর্তি কল্পনা করি। কিন্তু নিজের চোখে যা দেখেছি সেইগুলো অবিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয়। মাঝপথেই কিশোরী প্রশ্ন করল, কিন্তু ঠাকুরমশাই, আপনি তো এই ব্যাপারটা আগে শুনিয়েছিলেন আমাদের, এখন আবার শোনাচ্ছেন কেন? কারণ যেই ব্যাপারটা আমার সঙ্গে ঘটেছিল তার সঙ্গে দেবীর একটা প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। উনি আমাকে ওই বিপদ থেকে উদ্ধার করেছিলেন। যাই হোক, এই ঘটনার দিন কত পরেই আমার গ্রামেই বাস একজন মেয়ের সাথে আমার বিয়ে হয়। যেই কাহিনী আমি তোমাকে বলবো সেটা অবশ্যই আমার বিয়ে হওয়ার প্রায় মাসখানেক পরের কাহিনী। যেই কদিন ছিলাম আমার পৈতৃক ভিটেতে, সেই কদিন আমি বহু স্থানে ঘুরে বেরিয়েছি পায়ে হেঁটে। যদিও দেবী আমাকে বলেই দিয়েছিলেন যে আমার খাওয়া পড়ার কোনো অভাব বোধ হবে না, সংসারী হব আমি। শুধু দেবী কেন, আমার সাথে আজীবন যেই কজন সাধুর দেখা হয়েছে সকলেই আমায় এ কথা বলেছে। বিবাহের পর অবধি আপনি ভব করেছিলেন? ভব ঘুরে ঠিক নয়, কিন্তু আমার মনে হয় আমার মধ্যে ওই বাউন্ডুলে ভাবটা তখনও ছিল। বুঝতেই পারছো যে আমার তখন সদ্য যৌবন, কিন্তু সত্যি বলছি, সাধনা করে আমার মনের কুতিক আমি এমন স্থানে পৌঁছে দিয়েছিলাম যে সাংসারিক উন্নতির প্রতি আমার কোনো মোহ মায়ার ছিল না। শুধুই মনে হতো কি লাভ এইসব করে, নির্জনে বসে থাকতে দারুণ আনন্দ অনুভব করতাম। সেই সব দিন আর ফিরবে না। শহুরে বাতাবরণে বৈষয়িক মনের উদ্ভব হয়। একদিন হলো কি জানো,
বিয়ের তখন সপ্তাহ খানেক কেটেছে, কিন্তু আমার মন যেন কিছুতেই আর গৃহে টিকছে না। আমি রাতের অন্ধকারে তল্পিতল্পা গুটিয়ে কেবলমাত্র আমার স্ত্রীকে বলে নিরুদ্দেশ হই মাস খানেকের জন্য। রাত্রি তখন গভীর অন্ধকারে তখন বনজ প্রাণীর কোলাহলে রাত্রি পরিবেশ ভরে উঠেছে। আমি পথ হেঁটে যতদূর সম্ভব হেঁটে যাই। হাঁটতে হাঁটতে অনেক দূর অবধি চলে এসেছি আমাদের গ্রাম ছাড়িয়ে। দিনের আলো তখন প্রায় ফুটেছে। সারা রাত এইখানে ওইখানে একটু জিরিয়ে যেই গ্রামে পৌঁছালাম, ওইখানে অবস্থিত ছিল একটি ভদ্র কালী মন্দির। পাশেই বয়ে গেছে একটা নদী, যেখানে মেয়ে বউরা কলসি কাঁধে এসেছে জল ভরতে। মন্দিরের ভিতর থেকে ভেসে আসছে ঘন্টার ধ্বনি। আমি মন্দির সংলগ্ন চাতালে বসে পড়লাম আর দূরে মায়ের পূজার দৃশ্যাবলী দেখতে লাগলাম গভীর মনোযোগ দিয়ে। যাই হোক, ওই গ্রাম ছেড়েও আমি চলে যেতাম, কিন্তু কেন জানি না আমার মন কিছুতেই আর সায় দিল না। মনে হলো ওইখানে কোনো একটা অঘটন ঘটেছে, যার ফলে গ্রামের পরিবেশ কেমন যেন বিষণ্ণ। সব থেকে বড় কথা হচ্ছে, সকাল হলে যেই সতেজ ভাবটা থাকে কিংবা থাকা উচিত, সেইটা ওখানে নেই। এইখানে আসা একটা ফিঙে পাখির ডাক অব্দি আমি শুনতে পাইনি। পাখি ডাকার সঙ্গে বিপদের কি সম্বন্ধ ঠাকুরমশাই? ঠাকুরমশাই জুত করে নিজের তামাকটিকে ধরিয়ে একটা সুখ টান দিলেন এবং তারপর বার কয়েক কালি কালি বলে আমার দিকে পূর্ণ দৃষ্টি মেলে বললেন, সম্বন্ধ আছে। তন্ত্র সাধনা করতে গিয়ে আমি জেনেছি এই কথা। যত রাজ্যের জীব আছে আমাদের এই দুনিয়াতে, তাতে নিম্ন শ্রেণীর জীবের ইন্দ্রিয়ের প্রখরতা হচ্ছে সবচেয়ে বেশি। বলাই বাহুল্য, পরিবেশ যদি কোনো খারাপ প্রভাব বিরাজ করে, তাহলে পশু পাখিরাই আগে জানতে পায়। তারাই এই স্থান ছেড়ে চলে যায় সবার আগে। আমার মনে কেমন যেন একটা সন্দেহ উপস্থিত হলো ওই সব দেখে, কিন্তু মুখ ফুটে প্রথমেই কাউকে তো বলতে পারি না যে এইখানে কোনো বিপদ আপদ উপস্থিত হয়েছে কিনা। তাই তখনকার মতো চুপ করে রইল। ইতিমধ্যেই মন্দিরের প্রাঙ্গণে অনেক গ্রামবাসী উপস্থিত হয়েছে মা ভদ্রকালীর মঙ্গল আরতি দেখবার জন্য, আর সেই সাথেই প্রসাদ গ্রহণের অভিলাষে। সকালের থেকে পল্লী গ্রামে মন্দিরে মায়ের মঙ্গল আরতি যে কত মধুর, সেইটা আমি তোমাদের মুখে বলে বোঝাতে অক্ষম। ওইটা নিজের চোখে দেখে উপলব্ধি করতে হয়। পূজা শেষে মন্দিরের সকলে যখন নিজের মতো করে বিদায় নিলেন, তখন লাল বসন পরিহিত বৃদ্ধ কোচের সেবায়ত আমাকে প্রসাদ দিতে এসে কেমন যেন অধীর ভাবে শুধু চেয়ে রইলেন। ভাবে যেন মনে হলো আমাকে উনি প্রত্যাশা করেছিলেন। বিহলতা কাটতে উনি আমাকে বললেন, তুমি কে বাবা? এই গ্রামে তোমাকে প্রথম দেখলাম। হ্যাঁ, কই থাকো তুমি? আর কেন জানি না তোমাকে দেখে আমার অশান্ত মনটা একেবারে শান্ত হয়ে গেল। কে তুমি? আমি নিজের পরিচয় দিয়ে বললাম, আগে আমি হচ্ছে ব্রাহ্মণ সন্তান। আমার বাড়ি এই গ্রামে নয়। আমার নাম তারানাথ চক্রবর্তী। পথে পথে ঘুরে বেড়াই, এক স্থানে বেশি দিন থাকি না। ঈশ্বর সাধনা করাই আমার কাজ। আজকেই এই গ্রামে আমি প্রথম এলাম। বড় সুন্দর আপনাদের এই গ্রাম। দেখে মনে হলো যেন কিছুদিন এই গ্রামে থাকি। আচ্ছা, এই গ্রামের নামটা কি? বাবা, এই গ্রামের নাম হলো জয়চণ্ডীপুর। এই যে গ্রাম দেখছো, অনেকদিন আগে এখানে জমিদারি বর্তন করেছিলেন। এই গ্রামের বর্তমান জমিদারের পূর্বপুরুষ রাধারমন ঘোষ। উনি এইখানে প্রজাদের সুখ স্বাচ্ছন্দ্যের পূর্ণ ব্যবস্থা করেছেন। বহু মানুষের থাকা খাওয়ার এবং কৃষিকাজের অবধি ব্যবস্থা করে দিয়েছিলেন। সে অনেকদিন আগের কথা। আর এই যে মন্দির দেখছেন, এটাও ওনার সময়কারী। আমাদের বংশধর শাক্ত বংশের। আমরাই বহু বছর ব্যাপী এইখানে মা ভদ্রকালীর উপাসনা করে আসছি।
মন্দিরের পূজার খরচ এইখানকার বর্তমান জমিদার রমাকান্ত ঘোষ বহন করেন। কিছু টাকা দেবতার সম্পত্তির অংশে দান করেছেন, সেই থেকেই এইখানেই আছি। আমার বাড়ি মন্দিরের থেকে বেশ কিছু দূরে, ওই পশ্চিম দিকটাই অবস্থিত। মা এইখানকার বড়ই জাগ্রত। বৃদ্ধ পুরোহিতের কথাই আমার যেন কেমন ঘোর লেগে গেল। তন্ত্র সাধনা করতে গিয়ে যেইটুকু শক্তি আমার আয়ত্ত হয়েছে, তাতে একটা জিনিস আমার মধ্যে রপ্ত হয়েছে, যেটা অনেকেই জানে না। সাধক মানুষ ভিন্ন, ওইটা উপলব্ধি করার উপায় নেই। আমি আচম্বিতেই প্রশ্ন করলাম তারানাথের উদ্দেশ্যে, কি ঠাকুরমশাই? উনি এক কথায় আমার জবাবদিহি করলেন। স্থান মাহাত্ম্য বিভূতি। আমাদের হিন্দু দেব দেবীর অনেক মন্দির আছে, যেখানে দেবীর এমন এমন মাহাত্ম্য থাকে, যার কারণে অগণিত ভক্তবৃন্দের ভিড় হয়। আমি ভিতর ভিতর উপলব্ধি করলাম একটা পবিত্রকারী শক্তি, আর আমার চোখ নিমেষেই চলে গেল ভিতরের দিকে, মন্দিরের গর্ভগৃহে, ওই যেখানে দেবী সিঁদুর মাখানো বেদির ওপর দাঁড়িয়ে আছে। ওই মূর্তির দিকে দৃষ্টিপাত করতেই আমার সর্বাঙ্গে একটা শিহরণ খেলে গেল। চোখ দুটো এতটাই তেজদীপ্ত যে কি বলবো। আমার মনে হলো এই মন্দির কেউ যেন তান্ত্রিক পদ্ধতিতে প্রতিষ্ঠা করেছে। ওই প্রশ্ন মনে আসতেই আমি সরাসরি পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ সেবায়তকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই মন্দির নির্মাণের কিছু ইতিহাস জানেন? অর্থাৎ এই মন্দির কে এবং কোন উদ্দেশ্যে নির্মাণ করেছিল? বৃদ্ধ যেন ওই কথা বলার জন্যই মুখিয়েছিল। ওনার পলিরেখাপূর্ণ মুখের মধ্যে খেলে গেল একটা ভক্তির ভাব। উনি মায়ের নাম করে কর জোরে প্রণাম করলেন, তারপর আমাকে বলতে শুরু করলেন, বাবা, এই মন্দির শুনেছি বহুদিন পূর্বে নির্মিত হয়েছে। রাধারমন বাবুর সময় এই স্থান সম্পূর্ণ পরিত্যক্ত ছিল। এইখানে আগে অনেক মানুষকে হত্যা করে মেরে ফেলা অবধি হয়েছে। অনেক নিদর্শন তুমি পাবে। ওই যে দূরে দেখতে পাচ্ছ উঁচু টিভি, সেইগুলোতে এখন কিছু কঙ্কাল পাবে মাটি খুললে। এখানে আগে যেই মানুষরা বাস করত, তারা বাইরে থেকে আসা দস্যুর আক্রমণে আক্রান্ত হয়ে ধন্যে আর প্রাণে মারা যায়। দস্যু দলের অনেকেই নাকি তাদের মেরে ওইখানে পুঁতে ফেলে রেখেছিল। অনেক সধবা নারীরা নিজেদের প্রাণ রক্ষার খাতিরে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে প্রাণ দেয়। বড়ই নির্মম ইতিহাস আছে এই গ্রামে। বহু বছর পর যখন এই গ্রামের বাস দিয়ে আমাদের জমিদার রাধারমন ঘোষ যাচ্ছিলেন, তখন ওনার এই স্থানে গ্রাম প্রতিষ্ঠা করে জমিদারির পত্তনের ইচ্ছে জেগে ওঠে, আর তিনি তাই করেন। কিন্তু এইখানে যারা মারা গেছেন, তাদের মৃত আত্মারা নানাবিধ উপদ্রব করতে শুরু করেন। মনে আছে, বাবার মুখেই শুনেছিলাম, রাধারমন বাবু যখন নিজের জমিদারির মহল তৈরি করে সব কাজ সম্পূর্ণ করে এইখানে দলে দলে মানুষ বসবাস শুরু করেন, তখন এইখানে নানাবিধ উপদ্রব শুরু হয়। কেউ বা আবার নানাবিধ কারণে ভৌতিক দৃশ্যও দেখতে পান। যেই দিনের কাহিনী, সেই দিন রাত্রিবেলায় সবে মাত্র রাধারমন ঘোষ খেয়ে দিয়ে উঠেছেন। খাওয়ার পর ওনার একটু তামাক সেবন করার নেশা ছিল। উনি ওনার ঘরের জানলার বাইরে একদিন দেখলেন একজন সেবাইকে। দূরে যে অরণ্য স্কুল স্থান আছে নদীর পরেই, ওই স্থানটায় আজ অব্দি কেউই যায় না। ওইখানে তিনি দেখলেন মখমলের জুড়িদার পোশাক পরিহিত একজন। সে বসে আছে একটা মিশমিশে কালো বর্ণের ঘোড়ার ওপর। তাই দেখে জমিদার বাবু আর্তনাদ করে উঠলেন। ওনার ওই আর্তনাদ শুনে রানীমা এবং বাইক প্রমুখ ছুটে এসেছিলেন। কেন?
ওই সেপাইকে দেখে ওনার ওই রূপ চিৎকার করে ওঠার কারণ কি ছিল? কারণ ছিল দুটো। কারণ ওই দিন ছিল পূর্ণিমার দিন। স্বভাবতই ওই দিন চরাচর একেবারে জ্যোৎস্নার আলোয় ভেসে যাচ্ছিল, এবং কিন্তু ভূতপূর্ব জমিদার বাবু কিন্তু দেখতে পেলেন দুটো জিনিস। তার মধ্যে যেটা ওনার মনে হলো, ওই অশ্বারোহী সেপাইয়ের কোনো ছায়া পড়েনি। এমনকি ওই ঘোড়াটিরও একই অবস্থা হয়েছিল, তারও কোনো ছায়া পড়েনি। উনি আরো ভালো করে দেখলেন যে সেপাইটি বসেছিল তার ধরের ওপর মুন্ডু নেই। দিনের পর দিন ওই দৃশ্য দেখার পর জমিদার বাবু নিজের ইষ্টকে মনে প্রাণে স্মরণ করতে শুরু করেন। রাধারমন ঘোষ ছিলেন কালী ভক্ত। ওনার ডায়েরিতে উনি সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে লিপিবদ্ধ করে রেখেছিলেন। যাই হোক, বিপদ যখন আশপাশ থেকে ওনাকে এবং গ্রামবাসীকে জড়িয়ে ধরে, তখন তিনি একদিন দেবীর স্বপ্নাদেশ পান। দেবী নাকি স্বয়ং ওনার স্বপ্নে এসেছিলেন। ওনাকে বলেছিলেন, রাধারমন, তুমি এইখানে একটা মন্দির প্রতিষ্ঠা করো। ওই মন্দিরে আমার যদি পূজা দাও, তাহলে সব বিপদ থেকে এই গ্রাম বিপদ মুক্ত হবে। আর এই গ্রামের নাম রেখো আজ থেকে জয়চণ্ডী। তবে এই পূজাদি কোনো সাধারণ মাপের পুরুত দিয়ে করালে চলবে না। মনে রেখো রাধারমন, নদীর ধারের শ্মশানে একজন সিদ্ধ সাধক আসবে আগামী অমাবস্যায়। তার বেশভূষা দেখলেই তুমি তাকে বুঝতে পারবে। মন্দির নির্মাণের কাজ শুরু করে দাও রাধারমন। আমি এই গ্রামকে রক্ষা করব অপশক্তির হাত থেকে। এই বলে দেবী কালিকা মিলিয়ে যায়। জমিদার বাবু অবচেতনে মা মা বলে উঠে পড়েন, আর ওনার সর্বাঙ্গ ঘামে ভিজে যায়। পাশেই ছিলেন রানীমা। উনি স্বামীর এই রূপ উঠে পড়া দেখে সমস্ত কারণ জানতে চান এবং প্রশ্ন করেন যে কি হয়েছে। তাতেই জমিদার বাবু নিজের স্বপ্নের সমস্তটা বলেন। শুনে রানীমাও এই মন্দির নির্মাণ কাজের জন্য সায় দেন। বিশ্বাস করবেন না আপনি, মন্দির নির্মাণের জন্য বিন্দুমাত্র ওনাকে কসরত করতে হয়নি। ওনার কাছে কোষ্ঠী পাথরের একটা প্রতিমূর্তি ছিল, সেটাই মন্দির নির্মাণের পর প্রতিষ্ঠা করবেন বলে উনি মনস্থির করবেন বলে ভেবে রেখেছিলেন। পরদিন সকালেই কোত্থেকে একদল কারিগরও উপস্থিত। জমিদার বাবুর সামনে উপস্থিত হতেই তিনি শুধালেন, কে হে তোমরা? আমার কাছে কেন এসেছো? বিশেষ কোনো প্রয়োজন আছে বুঝি? আগে কর্তা, শুনলাম এইখানে নাকি কোনো মন্দির নির্মাণ হবে। আমাদেরকে একজন মেয়ে বলে গেল। তিনি এই গ্রামের কথা আমাদের বলেছিলেন। আমরা পাড়া গ্রামের মানুষ, ওই বীরভূম জেলার অন্তর্ভুক্ত তারাপীঠ থেকে আসছি। যদি আজ্ঞা দেন, কাজটা কবে থেকে করতে হবে আর কোথায় করবো একটু বলতে পারেন? জমিদার বাবু কি বলবেন খেয়ে খুঁজে পাচ্ছিলেন না। উনি স্বপ্নেই দিক নির্দেশ পেয়েছেন দেবীর কাছ থেকে, ফলে তিনি এইখানে মন্দির নির্মাণের সমস্ত ব্যবস্থা করলেন। মাস 2-3 অবধি এই কাজ চলল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এই যে, গ্রামের যখন ওই মন্দির নির্মাণের কাজ চলছিল, তখন কোনো প্রকার ভৌতিক উপদ্রব হয়নি। মন্দির নির্মাণ শেষ হতে জমিদার বাবু নিজের দল নিয়ে দেবীর আজ্ঞা অনুসরণ করে নদীর ধারে যেই বিস্তৃত শ্মশান আছে ওইখানে গেলেন নিজের ইষ্টিত সাধকের খোঁজে। সেইখানে অবশ্য একটা সাধকের ডেরা খুঁজে পেলেন, কিন্তু শ্মশানের মরা বোড়ায় যে সে বলল, কথা বাবা তো এই সময় থাকেন না, আপনি রাত্রিবেলা আসুন, রাত্রি দুপুরে আসুন, ওইটাই বাবার সঙ্গে দেখা করার একেবারে উপযুক্ত সময়।
ওই সময় আমিও থাকবো শ্মশানের দক্ষিণ দিকে, বাবা তখন দেখা করবেন। ওই শ্মশানে রাত্রের দিকে যাওয়াটা যে কতটা বিপজ্জনক সেই কথা জয়চণ্ডী গ্রামের সকলেই জানেন। রাত্রে আসার কথা শুনে জমিদার বাবুর চোখ মুখ গেল শুকিয়ে, তবু দেবীর নাম করে ওইখান থেকে তখনকার মতোই ফিরে গেলেন। রাত্রি যখন সমাগত তখন তিনি নিজের গৃহে প্রতিষ্ঠিত কালী মূর্তির কাছে মাথা নুয়ে বললেন, মা গো, তোর ইচ্ছেকে প্রাধান্য দিয়ে আর এই গাঁয়ের মানুষের হিত চিন্তা করে আমি এবার যাচ্ছি শ্মশানের সাধক ঠাকুরকে খুঁজতে। তুমি আমার পাশে থেকো মা। যদি কোনো বিপদ আপদ হয় আমি একেবারে অকুল সমুদ্রে পড়ে যাব। আমায় একটু দেখো মা, একটু দেখো। কথাটা বলেই যেই না জমিদার রাধারমন বাবু মাথা নামালেন প্রণামের উদ্দেশ্যে, অগ্নি দেবীর হাত থেকে একটা জবা ফুল টুপ করে ওনার মাথায় পড়ল, আর ওইটাই আশীর্বাদী ফুল ভেবে নিজের পাঞ্জাবির বুক পকেটে রেখে একাই চললেন নিশীথ রাত্রের ওই শ্মশানের উদ্দেশ্যে। ওনার কাছে পথের দিশা বলতে ছিল শুধু একটা লণ্ঠন। পথে যেতে যেতে কতই না উনি ভয়ঙ্কর অনুভূতি উপলব্ধি করলেন। মনে হতে লাগলো কেউ যেন ওনার পিছু নিয়েছে। উনি চোখ বুঝে অরণ্য সংকুল শ্মশানের ভিতরে প্রবেশ করলেন, আর তারপরই ওনার মনে হলো কেউ যেন ওনার আশেপাশে চলেছে। অবশ্য কাউকে উনি দেখতে পাচ্ছিলেন না, তবে একটা শক্তির অংশ অনুভব করতে পারছিলেন শুধু। শ্মশানের দক্ষিণ দিকে ওই ডোমকে খুঁজে পেতেই উনি ডাকলেন। ডোম তখন বসে বসে নেশায় মশগুল ছিল। জমিদার বাবুর দিকে একবার শুধু লাল বর্ণের চোখ তুলে চাইলেন। ওইটা দেখা মাত্রই জমিদার বাবু ঈষৎ ভয় পেয়ে কালী কালী নাম স্মরণ করলেন। ওই ডোম নিজে না গিয়ে ডানাতে তর্জনী তুলে ইশারায় পথ দেখিয়ে দিয়ে নিশাতুর কণ্ঠে বলল, ওই ওই যে পথটা বেঁকে গেছে ডান দিকে, ওইখানে গেলেই আপনি বাবা টালপাড়ার কর্ণকুঠি দেখতে পাবেন। ওইখানেই চলে যান, আর নিজের যা বিপদ ঠিক বাবাকে জানাবেন, ঠিক আছে? বাবা কাউকে ফেরান না, কাউকে ফেরান না। তবে এইটাও নিয়ে যান, এইটা নিয়ে যান, হ্যাঁ, নইলে বাবা রুষ্ট হন। আজকেই আপনাদের কথা ভেবে এনে রেখেছি। যান 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 যান। ডোম যেখানে বসেছিল ওইখানেই একটা কাঠকুটো দিয়ে একটা আগুন মতো করেছিল। ওই জোয়ান মতো ডোমটা পাশের একটা কাপড়ের পুটলি থেকে বের করলো দেশি মদের বোতল। সেটা জমিদার রাধারমন বাবুর হাতে হস্তান্তর করে দিয়ে উনি পুনরায় পথের নির্দেশ পুষিয়ে দিলেন। জমিদার বাবু সুরাপূর্ণ পাত্রটি নিজের সঙ্গে নিয়ে দেখানো পথে এগিয়ে চললেন। বন ঝোপ জঙ্গল বায় বায় বেরিয়ে সত্যি একখানা তাল পাতার ছাওয়া একটা বর্ণ কুটির ওনার নজরে পড়ল, আর কুটিরের পাশেই একটা নিম গাছের নিচে উনি দেখলেন একজন খালি গায়ে বসে থাকা সাধক শ্রেণীর মানুষকে, যে গাছের সঙ্গে বাঁধানো বেদির ওপর বসে ধ্যান করছিল। জমিদার বাবু থতমত খেয়ে শুধু দাঁড়িয়েই রইলেন। ওই সাধক শ্রেণীর মানুষটি চোখ খোলার পর পূর্ণ দৃষ্টিতে চাইলেন, আর সামনের দিকে ওনার ডান হাত প্রসারিত করে বললেন, আমার সুরা কই? ওইটা ছাড়া আমার সঙ্গে দেখা করতে এসেছিস? সুরাবিহীন মা কারুর ইচ্ছে শোনেন না। দে দে আমাকে সুরাপূর্ণ পাত্রটা। ভয় ভয় সাধুর সামনে ওইটা রাখলেন জমিদার বাবু। সাধু ছিপি খুলে ওই কাঁচের বোতল থেকে সুরাটা একটা নরক খপ্পরে ঢেলে তারপর সেটা তার ইষ্টের শিলামূর্তির কাছে রেখে আকন্দ পান করে তৃপ্তির সাথে বার দুই বললেন, মা দয়াময়ী, সকলের ভালো কর মা।
তোর প্রতিনিধি আমার কাছে এসেছে রে মা। আমাকে শক্তি প্রদান কর মা, দেখা দে মা, দেখা দে। জমিদার বাবু হাঁটু গেড়ে মাটিতে বসে বললেন, তারপর অনুকম্পার সুরে বললেন তার স্বপ্নাদেশের কথা। কথা শুনে ওই সাধু অট্টহাসি করে বললেন, তোর এই বংশ নির্বংশ হতো যদি না মা তোকে বিধি প্রণালী না বলে আমার কাছে পাঠাতেন। তুই জানিস না কি ভুল তুই করেছিস। বছরের পর বছর নির্যাতিত মানুষদের দল নিজের জীবনের বলিদান দিয়েছে ওইখানকার মাটিতে। তাদের দেহ শূন্য হলেও শান্তি পায়নি। ফলেই তারা মেনে নিতে পারছে না ওই পরিত্যক্ত ভূমিতে মানুষের বসবাস। যাই হোক, আসছে কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মায়ের পূজার ব্যবস্থা কর। ওই পূজা হবে তন্ত্রোক্ত পদ্ধতিতে। শুধুমাত্র এই গ্রামের পুরুষরাই থাকবে সেখানে। গ্রামের যেই কজন প্রজা আছে তাদের স্ত্রী কন্যা সকলকে স্থানান্তর করার ব্যবস্থা করিস, কারণ অপশক্তি মেয়েদের উপরেই প্রথমে তাদের প্রভাব বিস্তার করবে। এখন যা, গ্রামে এই কথাটা গিয়ে রটিয়ে দে। ওইখান থেকে জমিদার বাবু ছুটে এসে পরদিন জানিয়ে দিলেন তান্ত্রিক সাধুর বিধান। অনেকেই ওই গ্রামের জমিদার বাবুর কাছে নিজেদের অসুবিধা নিয়ে কথা বলতে এসেছিল, গ্রামের মধ্যেকার ভৌতিক উপদ্রব নিয়েও। এই কথা শুনে নির্দিষ্ট দিনের আগেই সকলে দিন 15 জন্য তাদের স্ত্রী কন্যাকে অন্যত্র পাঠিয়ে দিলেন। জয়চন্ডিকায় শুধু ঠাঁই হলো পুরুষদের। নানাবিধ জোগাড় যন্ত্র করে ফেলেছিলেন জমিদার বাবু। তিনি যখন এত কিছু ব্যবস্থা করেছিলেন তখন অনেক বাধা বিপত্তি উপস্থিত হয়েছিল। যাকে দিয়ে তিনি দশকর্মা জিনিস আনতে দিয়েছিলেন সে মাঝপথে সাপের কামড়ে কাহিল হয়ে পড়ে। জমিদার বাবুর চৌহদ্দির মধ্যে যেই কটা গাছ ছিল সব শুকিয়ে যেতে শুরু করে। মন্দিরে কালিকা মূর্তির প্রতিষ্ঠার দিন যতই এগিয়ে আসছিল ততই উদ্বিগ্ন দেখাচ্ছিল আমাদের ভূতপূর্ব জমিদার রাধারমন ঘোষকে। প্রায় সন্ধ্যার দিকে উনি 2 হাত পিছমোড়া করে নিজের শোয়ার ঘর সংলগ্ন বারান্দায় কিসব যেন চিন্তা করতেন। যাই হোক, দিন যখন এগিয়ে এলো, অর্থাৎ পূজার প্রশস্ত দিন, ওই দিন নাকি অনেক বড়ই কাণ্ড ঘটে গিয়েছিল। বলা বাহুল্য, ঢাকি যে আছে সে দাঁড়িয়ে মন্দিরের সামনে, সমস্ত ব্যক্তি খাটিয়ে রাখা শামিয়ানার ভিতর বসে আছে। শুধু এই সন্ন্যাসী ঠাকুরের কোনো বার্তা নেই। দূরে ঝোপে ঝাড়ের আড়াল থেকে প্রহরে প্রহরে শিয়াল ডাকছে দল বেঁধে। মন্দিরের আশেপাশের বাতাস বেশ ভারী, গুমট ভাবে আচ্ছন্ন সমস্ত দিক। এমন সময় শুকনো পাতায় পদ সঞ্চালনের শব্দ তুলে স্নানে সিক্ত হয়ে ওই সন্ন্যাসী উপস্থিত হলেন। তার পরনে রক্তাম্বর আর পায়ে খড়ম যুগল। গ্রামের মানুষরা তার থেকে প্রায় কয়েক হাত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিস্ফোরিত চোখে দেখছিল। ওই সন্ন্যাসী ঠাকুর জমিদার বাবুকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আমাকে 1 ঘড়ি বিশুদ্ধ জল এনে দে। নির্দেশ অনুসারে ওই জল জমিদার বাবু নিজের লোককে বলতে যাচ্ছিলেন, কিন্তু পুনরায় জলদ গম্ভীর কণ্ঠের তীব্র স্বরে আশপাশ মুখরিত হলো। সন্ন্যাসী ঠাকুর এইবার একটু বিরক্ত হয়েই বললেন, যাকে যেটা বলেছি সেটা সে পালন করুক, আমার হাতে বেশি সময় নেই।
দে দে, দ্রুত 1 ঘটি পরিশুদ্ধ জল দে। জমিদার বাবু ওই জল দিলেন। জল নিয়ে ওই সন্ন্যাসী ঠাকুর মন্দিরের আশেপাশে বিড় করে ছিটিয়ে দিতে শুরু করলেন এবং ওই জল গ্রামের সকলকে একত্রিত করে গোলাকার ভাবে ঘুরে ঘুরে ছিটিয়ে দিলেন। সকলেই ওই অজ্ঞাত সন্ন্যাসীর কাণ্ড দেখে অবাক হচ্ছিল। কেউ তো জানে না যে সন্ন্যাসী তান্ত্রিক প্রণালী অবলম্বন করে মায়ের পূজাদি করবেন। রাত যখন প্রায় দ্বিপ্রহর তখন ওই ঠাকুর পূজা আরম্ভ করলেন এবং ওনার ওই পূজাদি চলল রাত্রি ভোর। কিন্তু এর মধ্যে ঘটে গেছে অবাক কাণ্ড। ওই পূজার মন্ত্রপাঠ করতে করতে শুরু হলো প্রবল ঝড়ের। কিন্তু ওই সময়টা মোটেই বাদলার, কিন্তু ঝড়ের নয়। ওইটা দেখে অনেকেই অবাক হলেন। আকাশ বাতাস মুখরিত হতে লাগলো সমবেত কণ্ঠের কান্নার ধ্বনিতে, যেন পাতাল থেকে উঠে আসতে চাইছে ওই প্রেতের দল, যারা এককালে অনিচ্ছা সত্য প্রাণ দিয়েছে। ওই তান্ত্রিক তখন ঢাকিকে উদ্দেশ্য করে বাজাতে বলল আর হোমের আয়োজন করতে উদ্যত হলো। দেবী তখন এতই জাগ্রত হয়ে উঠেছে যে বেদি থেকে নেমে আসার উপক্রম করতে চায়। এমনিতেই জমিদার বাড়ির সকলে জ্ঞান হারিয়ে ফেলার উপক্রম করছিল। সাধু এসে অনেক গুহ্য প্রণালী অবলম্বন করে নিজের শক্তি দ্বারা ওই পরিত্যক্ত ভূমি দোষমুক্ত করল। সেইটা কিভাবে করেছিল? আমার যতটুকু শোনা তাতে এই মনে হয় পুজোর পর যজ্ঞের গুঁড়ো আরো এইখানকার মাটি আর কিছু উপাদান নিয়ে উনি একটা লাল ছালু কাপড়ে বেঁধে এই গ্রামের কোনো এক স্থানে পুঁতে রেখেছিলেন। ওইটাই মন্ত্রপুত পুটলি। যদি ওইটা কেউ হাতে পায়, বিশেষত যে কালো শক্তির চর্চা করে, তাহলে গ্রামের পক্ষে বিপদ অনিবার্যজনকভাবে ঘনিয়ে আসবে। পূজা শেষে উপস্থিত সকলকে তিলক দিতে দিতে ওই সন্ন্যাসী বলেছিল এই পূজা প্রতি বছর যেন হয়, বাদ যেন না যায়। জমিদার বাবু তখন গ্রামে আমাদের পুরুত বংশধরকে এই দায়িত্ব সঁপে দিয়েছিলেন। আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমাদের বংশ আজীবন মায়ের এই দায়িত্ব অবশ্যই পালন করবে, তাতে কোনো দায়সারা ভাব দেখাবে না। সে থেকেই এই পুজোর প্রচলন। সমস্ত ব্যাপারটা উনি বলে মায়ের মন্দিরের বিগ্রহের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ওনার কথার মধ্যে বিন্দুমাত্র মিথ্যের আভাস ছিল না, সেটা বোঝাই গেল। আমি বললাম, আচ্ছা, এইখানকার জমিদার বাড়িটা কত দূর? এইখান থেকে প্রায় পূর্ব দিকে অনেকটা যেতে হয়। আপনি কি যেতে চান? তাহলে আমি আপনাকে নিয়ে যেতে পারি। এখনকার জমিদার বাবু রমাকান্ত ঘোষ অতি সজ্জন, অতিথি পরায়ণ। আপনি যদি চান তাহলে অবশ্য আপনার সঙ্গে ওনাকে দেখা করাতে পারি। চলুন না, একবার দেখেই আসুন। আমার যাওয়ার তেমন ইচ্ছে ছিল না, কিন্তু কানের কাছে কেউ যেন বলল একটা মেয়েলি কণ্ঠে, তারানাথ, তুমি একবার যাও ওখানে। তোমার ওইখানে যাওয়ার প্রয়োজন আছে। আমার সর্বাঙ্গ যেন শিরশির করে উঠল। আমি আশপাশ একবার ঘাড় ঘুরিয়ে দেখলাম, কিন্তু কাছে পিঠে কাউকেই যেন দেখতে পেলাম না। মনে হলো কে আমাকে ওই কথাটা বলল। তারপরই স্থান মহত্বের কথাটা মনে চাগাড় দিয়ে উঠল। আমি ওনার সাথে জমিদার বাড়ি যেতে সম্মত হলাম। মন্দির থেকে জমিদার বাড়িটা খুব একটা দূরে নয়। পুরুত ঠাকুর যতটা দূরে বলেছিলেন ততটা নয়। আমার জীবন তো পায়ে হেঁটেই কেটেছে বেশিরভাগ। আমার কাছে খুব একটা বেশি মনে হলো না দূরত্বটা। সাদা অট্টালিকা বাহির মহল থেকে অন্দর মহলে প্রবেশ করে অপরের দিকে তাকাতেই আমার একজনের সঙ্গে দৃষ্টি বিনিময় হলো। আমরা দাঁড়িয়েছিলাম অন্দর মহলের প্রকাণ্ড উঠোনের মধ্যে, আর অপরের দোতলায় দাঁড়িয়ে একজন সৌম্য গোছের ব্যক্তি। হাঁটু সাটু দেহের গড়ন, পরনে হাফ হাতা একটা পাঞ্জাবি, বয়স 50-এর মাঝ বরাবর। যাই হোক, তাকাবার ভঙ্গিতেই মনে হলো যে উনি রমাকান্ত ঘোষ।
গৃহস্বামীর একটা আলাদা ব্যক্তিত্ব থাকে, সেটা জানোই আশা করি। ওই বাড়িতে গিয়ে আপনার কিছু মনে হলো না? দীর্ঘ মৌনতার পর কিশোরী একটা কাজের প্রশ্ন করল। কলকাতা নিভে গিয়েছিল, ওইটা পুনরায় আনলো চারি, আর তারপর তারানাথ ওইটায় টান দিতে দিতে বলল, বেশ কাজের প্রশ্নই করেছ দেখছি। হ্যাঁ, আমার মনে হয়েছিল, তোমরা তো জানোই যে আমাকে মধুসুন্দরী দেবী বেশ অতিমানবিক ক্ষমতা দিয়েছিলেন। ওই ক্ষমতার ওপর ভিত্তি করে আমি বুঝে ফেলেছিলাম ওইখানেই প্রবেশ করতে আমার মনটা কেমন যেন অস্বস্তি করছে। আর যাই হোক, উনি থামের ওপর হাত রেখে আমার দিকে অন্য মনস্কের দৃষ্টি নিক্ষেপ করে এমনভাবে চেয়ে রয়েছেন যেন উনি কিছু ভাবছেন। নিচ থেকে ওই সেবায়ত বললেন, জমিদার বাবু, এই দেখুন কাকে নিয়ে এসেছি। ইনি আমাদের জয়চণ্ডী গ্রামের অতিথি, তারানাথ চক্রবর্তী। আমার নাম শুনে জমিদার বাবুর যেন হুঁশ ফিরল। তিনি সতৃষ্ণ নয়নে আমার দিকে একবার চেয়ে রইলেন। নিমেষের মধ্যে ওনার মুখে খেলে গেল এক প্রফুল্লতার ভাব। উনি এমনভাবে আমার দিকে চাইলেন যেন আমাকেই আশা করেছিলেন। অপর থেকে পুরুত ঠাকুরের উদ্দেশ্যে বললেন, ওইখানে দাঁড়িয়ে রইলেন কেন? আপনি আসুন না, ওপরে কথা হবে। বাইরে থেকে জমিদার বাড়ির জৌলুস না থাকলেও ভিতরে কিন্তু সাজানো গোছানো ধরনের। সামনের সিঁড়ি ভেঙে আমরা উভয় ওপরের দিকে উঠলাম। তারপর কার্পেটের ওপর দিয়ে আমরা চলতে শুরু করলাম। সামনের দিকে চেয়ে দেখি একটা নিজের আসনে উপনীত জমিদার বাবু আমাদের আসুন আসুন বলে অনেকবার অভ্যর্থনা করে ডাকলেন। জমিদার বাবু আমাকেও আশেপাশের সকলকে বিস্মিত করে আমার পদধূলি গ্রহণ করে বললেন, আপনি সেই সিদ্ধ পুরুষ যে কিনা মানুষের দুঃখ মোচন করেন। আরে মশাই, আমি তো আপনার অনেক নাম শুনেছি। আপনার অপেক্ষাতেই দিন গুনছিলাম। আর যাই হোক, আপনি এসে পড়েছেন, এখন অনেকটা নিশ্চিন্ত বোধ করলাম। আপনি এখন আমার অতিথি, এখানেই থাকুন। আমি একটা গভীর সমস্যা হয়েছে, কাকে যে বলি তাই এখানকার মাকে আমি জানিয়েছিলাম। দেখি মা আমার কথা রেখেছে। জয় মা ভদ্রকালী, জয় মা ভদ্রকালী বলেই উনি ভক্তিগত চিত্তে মাকে কর জোরে প্রণাম করলেন। এরপর ওখানেই দুপুরে স্নান খাওয়ার পর যখন সন্ধ্যার দিকে জমিদার বাবুর তলব পেয়ে আমি গেলাম, তখন দেখি উনি নিজের শোয়ার গৃহে বসে রয়েছেন। রানীমা আমাকে দেখে প্রণাম করে সজল চোখে নিজের মেয়ের দিকে একবার চেয়ে রইলেন। জমিদার বাবু আমাকে দেখে বললেন, ঠাকুর মশাই, এই যে দেখুন, আমার কন্যা মৃন্ময়ের কি অবস্থা হয়েছে। আমার এমন ফুটফুটে ফুলের মতো মেয়েটা কেমন যেন হয়ে গেছে। আপনি আপনি অনেক কিছু জানেন ঠাকুর মশাই, দেখুন যদি কিছু করা যায়। ওর কিছু একটা হয়ে গেলে আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো আর কিছুই পাবো না। তাই দয়া করে যদি কিছু করেন। আর উনি কথা বলতে পারলেন না। কন্যার এমন অসুখে ওনার গলা বুঝে এসেছে। তাই আমি ওনাকে পাশে সরিয়ে বসলাম আর কপালে হাত রাখলাম। জমিদার রমাকান্ত বাবুর মেয়েটির বয়স ওই বছর 15 মতো হবে। দেখতে সুশ্রী, কিন্তু ওনার সাময়িক অসুস্থতার ফলে তার দেহে জৌলুস অনেকটা কমে গিয়েছে। চোখের নিচে কালি পড়ে গিয়েছে। সব মিলিয়ে তাকে স্পর্শ করে যেইটুকু উপলব্ধি করলাম, তাতে মনে হলো যে ওই মেয়েকে কোনো কালো শক্তি অধিকার করে রয়েছে। আমি চোখ বুঝলাম আর দেখলাম কালো বর্ণের একটা কুণ্ডলী মেয়েটির প্রাণ শক্তি কেড়ে নিচ্ছে। এই শক্তি পিশাচ শক্তির অংশ। এই শক্তি যদি কেউ প্রেরণা করে তার শত্রুর উদ্দেশ্যে, তাহলে অনেক ধীরে ধীরে ওই কালো শক্তি তার প্রভাব বিস্তার করে এবং একসময় তাকে মেরে ফেলে। আমার মনে হলো জমিদার বাবুর শত্রু এই কাজটা করিয়েছে। মেয়েটা আমার দিকে ঘাড় ঘুরিয়ে চেয়ে আছে। পাশেই সেগুন কাঠের টেবিলের ওপর একটা বাতিদানে বাতি জ্বলছিল এবং ওই বাতির আলো এসে পড়েছে মেয়েটির মুখে। ওই মেয়েটির চোখ দেখে অনুমান করা যাচ্ছে
যে সে এখন কোনো ঘোরের মধ্যে অবস্থান করেছে, জ্ঞান শূন্য অবস্থা আর কি। যে শক্তি জমিদার বাবুর মেয়ের ওপর প্রয়োগ করেছে, সে যে নিকৃষ্ট মানের সাধক এবং ক্ষতি করার ক্ষমতা অনেক বেশি তার, এইটা জানার বাকি রইল না। কিন্তু আমি তারানাথ তান্ত্রিক, সহজেই কেউ কারোর ক্ষতি করবে আর মৃত্যু মুখে পতিত করবে, তাও আবার আমার সম্মুখেই, এইটা আমি বরদাস্ত করব না। তাই তখন দক্ষিণ কালিকার মন্ত্র পড়ে নিয়ে মেয়েটির মধ্যেকার অস্বস্তি দূর করে দিলাম। মেয়েটাকে দেখে মনে হলো সে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমি জমিদার বাবুকে উদ্দেশ্য করে বললাম, মেয়ের পাশে রানীমাকে সর্বদা থাকতে বলুন, আর আসুন আপনি বৈঠকখানার গিয়ে আপনার সঙ্গে বসে একটু একান্তে কথা বলতে চাই। উনি কোনো কথার উত্তর না দিয়ে আমার সঙ্গে বৈঠকখানার গৃহে এসে বসলেন। ওনার হুকুম মতো খাস পেয়াদা এসে দিয়ে গেল 2 ছিলিম তামাক। আমি ওনাকে অপ্রিয় সত্যিটা বলে দিলাম। বললাম, দেখুন, আমার কিন্তু আপনার মেয়ের গতিক মোটেই সুবিধার মনে হচ্ছে না। আপনার মেয়ের এই অসুখ কবে থেকে শুরু হয়েছে কিছু বলতে পারেন? দেখুন ঠাকুর মশাই, হিসেব মতো দেখতে গেলে আমার মেয়ে গত মাস থেকে এইভাবে শয্যাশায়ী হয়ে পড়ে আছে। অনেক ডাক্তারকে দেখালাম, পথ্য দিয়ে অনেকভাবে সেবা শুশ্রূষা করলাম, কিন্তু কি যে করি, ওই যে মাঝে মাঝে সুস্থ হলেও আবার কেমন যেন ঝিমিয়ে পড়ে। সদর থেকে বড় ডাক্তার এনেও লাভ হয়নি। ডাক্তার বলল অসুখটা টাইফয়েডের। মাঝখানে কিশোরী ফোড়ন কেটে পড়ল। টাইফয়েড? সে আবার কোনো অসুখ নাকি? এখনকার দিনে সামান্য হোমিওপ্যাথি খেলেই তো ওই অসুখ দিবি সেরে ওঠে। আপনি কি বলছেন? এখন হয়তো রোগের প্রতিষেধক পাওয়া যায় বাজারে, কিন্তু আজ থেকে প্রায় 40 কি 50 বছর আগে ওই ওষুধ পাওয়া যেত না, মনে রেখো। তার মধ্যে পাড়াগ্রাম বলেও কথা। যাই হোক, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, তাহলে আপনার ওই মেয়েকে আর কোনো ডাক্তার দেখাননি? কিছু তো একটা উপায় করলেন নাকি? জমিদার বাবু তামাকের নলে ঠোঁট বুলিয়ে বললেন, হ্যাঁ, একটা উপায় অবশ্য পেলাম বই কি। আমার নায়েব একদিন আমার কাছে এসে উপস্থিত, তখন বিকেল বেলায়। আমার বিকেলে একটু বাগিচায় পায়চারি করার অভ্যাস আছে। আমার নায়েব বংশলোচন চৌধুরী এসে আমাকে শুধালেন, আগে জমিদার বাবু, একটা কথা বলার ছিল, যদি আপনি অনুমতি দেন তবেই কইব। আসলে কথাটা আমার মৃন্ময়ী মাকে নিয়েই বলার ছিল। মেয়ের নাম নায়েবের মুখে শুনে আমার চক্ষু ছানা বড়া হয়ে গেল। আমি নিমেষের মধ্যেই পিছু ফিরে দেখলাম আমার থেকে হাত কয়েক তফাতে উনি দাঁড়িয়ে। দ্রুত তার কাছে গিয়ে বললাম, হ্যাঁ বলুন, আমার মেয়েকে সারিয়ে তোলার কোনো অভিনব উপায় কি আপনার জানা আছে? যদি যদি পারেন তাহলে আপনাকে আমি বিশেষভাবে পুরস্কৃত করব। জমিদার বাবু, যদি মেয়ে সুস্থ হয় তাহলে আমাকে মাস কতকের ছুটি দিতে হবে। একটু ভ্রমণের উদ্দেশ্য আছে আর কি। আমার একজন চেনা জানা গুরু আছে, জয়চণ্ডী মন্দিরের শ্মশানে তার ডেরা। ওইখানে যদি একবার যান তাহলে আমার দৃঢ় বিশ্বাস ওই মেয়ে আপনার সুস্থ হবেই। অনেকেই গেছে সেখানে, কিন্তু বিফল হয়নি। আপনি চলুন না, তাহলে কিন্তু ব্যাপারটার 5 কান করবেন না যেন, এই আমার অনুরোধ। না গিয়ে আর উপায় আছে ঠাকুর মশাই। মেয়ে ওইভাবে অসুস্থ হয়ে থাকলে নিরুপায় পিতা কি বা করতে পারবে বলুন। গেলাম, কাউকে কিছু না জানিয়েই গেলাম। সন্ধ্যা তখন হয়। আমাকে অনেক চোরা পথ দিয়ে ওই স্থানে নিয়ে গেলেন নায়েব মশাই। আমার বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে শ্মশান ভূমির অরণ্য অঞ্চল, যেইখানে অনেকখানি ঘন হয়েছে, ওইখানটায় দেখি, হ্যাঁ ওইখানে একজন মরার মাদুর আর অন্যান্য জিনিসপত্র নিয়ে বেশ গুছিয়ে বসেছে।
কি মিষ্কালো তার চেহারা ঠাকুর মশাই, সে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। ওই অন্ধকারে একাকী ওইখানে জমদূতের মতো গতর নিয়ে বসে থাকা মানুষ আর যাই হোক কারুর ভালো করতে পারে না, এটা আমার মনে হলো। আমি নায়েব মশাইকে জিজ্ঞাসা করলাম, এইটা আপনি আমাকে কার কাছে নিয়ে এসেছেন, আপনার খেয়াল আছে? নায়েব আমার কথার উত্তর দিল না, শুধু আমার সামনে অন্ধকার পথ ধরে সাধুটি যেইখানে বসেছিলেন ওইখানে এগিয়ে দিলেন। দূরে প্রহরে প্রহরে শিয়াল ডাকছে তখন, আর ওই সাধুটি দেখলাম অগ্নিকুণ্ডের সামনে বসে অতি মনোযোগের সঙ্গে একটা পায়রার ছাল ছাড়াতে ব্যস্ত। নায়েব কাছে যেতেই, আর বাবা আমি এসছি এই বলে নমস্কার করতেই ওই কালো বস্ত্র পরিহিত সাধুটি আমার দিকে দৃষ্টিপাত করলেন। আপনি কি দেখলেন? দেখব কি ঠাকুর মশাই, ওই দৃষ্টি কোনো মানুষের হতে পারে না। ওই সাধককে দেখে আমার মনে হচ্ছিল যে ইচ্ছে করলে সে মানুষ অবধি খুন করতে পারে। আমি তখন নিরুপায়, মেয়ের অসুখ চরম মাত্রায় উঠেছে, যদি কিছু না করি তাহলে ওই কালান্তক অসুখে সে মারা যাবে। আমার ওই একটি মাত্র কন্যা, বুঝতেই পারছেন। ব্যাকুল হয়ে আমিও কখন যে নিজের অজান্তে সাধুর উদ্দেশ্যে প্রণামের ভঙ্গিতে দাঁড়িয়ে রইলাম বুঝতেই পারিনি। সাধু আমার পানে একবার শুধু চাইলেন, তারপর বললেন, তোর কন্যার ওই অসুখ আমি সারিয়ে দিতে পারি, কিন্তু তার আগে আমাকে যেতে হবে ওইখানে। তোর মেয়েকে দেখতে হবে, দেখে শুনে আমি যা করার না হয় তাই করব। সাধুজি যখন এই কথা বললেন তখন ওনার এবং নায়েবের মুখে একটা হাসির আভাস টের পেলাম। বলা বাহুল্য, তাতে আমার অস্বস্তি অনেকটা বেড়ে গেল। তবু আমি সম্মত হলাম। উনি বললেন রাতের দিকে আমার বাড়িতে এসে এক ফাঁকে দেখে যাবে। নায়েব সবটুকু দায়িত্ব নিল। ফিরছি যখন, তখন নায়েবকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, এই সাধুটির সঙ্গে তোমার আলাপ কতদিনের? এনাকে তো এইখানে আগে কখনো দেখিনি। আগে জমিদার বাবু, উনি বড়ই শক্তিধর তান্ত্রিক, পরিব্রাজক শ্রেণীর একজন। পায়ে হেঁটে উনি এক স্থান থেকে অন্য স্থান ঘুরে বেড়ান। আপনি নিশ্চিন্ত থাকুন, সব ঠিক হয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। উনি কি কথা মতো ওই রাত্রে এসেছিলেন? হ্যাঁ ঠাকুর মশাই, আমার ইদানিং রাতে বড় একটা ঘুম হতো না, তাই সন্ধ্যের পর রাত্রের প্রথম প্রহরে এক প্রকার ছাদে প্রায় জারি করছিলাম। রাত্রি যখন প্রায় গভীর, তখন শুনলাম এক ঝাঁক কাকের কলকলি, আর দূর থেকে দেখলাম একজন মশাল হাতে আমার এই ভবনের দিকে এগিয়ে এসেছে। একেবারে সামনে যখন চলে এসেছে তখন বুঝলাম যে সে শ্মশানের ওই সাধু। কিন্তু আশ্চর্য হলাম এইভাবে যে ওনার মাথার উপর চক্রাকারে এত কাক কেন ঘুরে বেড়াচ্ছে। সেই কাকের আয়তন কিন্তু নেহাত কম নয়, লম্বায় আর উচ্চতায় অনেকটাই। চোখ দুটো টকটকে লাল, পাশেই কাছারি বাড়ির ছাদ থেকে নজরে পড়ে। আমি দেখলাম দরজা খুলে আমাদের নায়েব মশাই বেরিয়ে মূল ফটকের বাইরে দাঁড়িয়ে রইলেন। আমি যে তাদের দেখতে পাচ্ছি সেটা কারুর জানা ছিল না। অন্ধকারে আমি আর একটু মিশে গেলাম যার জন্য। যে যাই হোক, সাধুজি আমার বাড়িতে আসতে একজন খাস চাকর আমাকে সংবাদ দিল। আমি নেমে এলাম নিচে, আর যথাসম্ভব আতিথ্যতা দিয়ে ওনাকে বৈঠকখানায় সাদরে নিয়ে বসালাম। তান্ত্রিক সাধু দেখি কটা চোখ নিয়ে আমার গৃহের আসবাবপত্রের সমস্ত জিনিস বেশ খুঁটিয়ে খুঁটিয়ে নজর করতে লাগলো। জমিদার বাবু, আপনি একটা মস্ত বড় ভুল করে ফেলেছেন। শ্মশানবাসী কাউকে গৃহে স্থান দিতে নেই। আমি তান্ত্রিকের মার্গ আপনার বর্ণনা থেকে অনুধাবন করতে পেরেছি। এরা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করে, এদের সঙ্গে বড় আত্মার কোনো যোগাযোগ থাকে না। এরা শয়তানের পুজো করে, কিন্তু আপনার এতে কোনো দোষ নেই।
নায়েব মশাই হয়তো আপনার অনিষ্ট সাধনের জন্য এমনটা করে থাকতে পারে। আপনি সাধক মানুষ ঠাকুর মশাই, আমরা এই গ্রামের ছাপোষা মানুষ। তান্ত্রিক সাধুদের ব্যাপারে আমাদের অত জ্ঞানটা নেই। ওই সাধু মানুষটি আমার বৈঠকখানায় বসে কোনো জলযোগ অব্দি স্পর্শ করলেন না, শুধু আমাকে বললেন, এই বেটা, মেয়ে কই? হ্যাঁ, তাকে একবার দেখতে চাইতো নাকি? জানি আয়, দেখি কি করতে পারি তোর জন্য। আমি অসুস্থ মেয়েকে নিয়ে ওনার সম্মুখে নিয়ে উপস্থিত হলাম। উনি আমার মেয়ের দেহ বার কতক স্পর্শ করে হাতের তালু ইত্যাদি দেখে শুনে নিয়ে কি সব নিজের মনে বিড় করে উঠলেন। না, এ ব্যাপার সুবিধার নয়। এ অসুখ কোনো হাকিম দ্বারা সারানো কর্ম নয়। ভালোই করেছিস আমার কাছে এনে। তবে তোর মেয়ের শরীরে এমন কিছু লক্ষণ আছে যেটা দ্বারা সেই ইচ্ছে করলেই দেবী শক্তি জাগিয়ে তুলতে পারে। যাক, হ্যাঁ, সেসব কথা যাক। হ্যাঁ নে, হ্যাঁ, এটা ধারণ করিয়ে দিস, দেখবি তাহলেই সব কিছু ঠিক হয়ে গেছে। এই মন্ত্রটা আমি দিচ্ছি, প্রত্যেক সন্ধ্যার দিকে ওকে তোদের বাগিচার দিকে মুখ করে পাঠ করতে বলিস, কেমন? নির্দেশ দিয়ে নিজের কোমরে গুঁজে থাকা একটা ন্যাকড়া থেকে একটা গোলাকার আংটি বের করলেন। তামার উপরে ওই কালো বর্ণের আংটিটা অনেকটাই বড়। ওই আংটিটা পরিয়ে দিলাম ওনার নির্দেশ মতো অমাবস্যার অন্ধকারে। তখন অবধি আমার মেয়ে সুস্থই ছিল, কিন্তু তারপর যে কি হলো ঈশ্বরই জানেন। চলে যাওয়ার আগে আমাদের বাগিচায় ওনার লম্বা ধারালো নখ দিয়ে একটু মাটি খুঁড়ে কি যেন পুঁতে দিলেন, বুঝতে পারলাম না। আচ্ছা, আপনি ওই স্থানটা আমাকে দেখাতে পারবেন? তাহলে আমি জিনিসটা একবার দেখতাম। যদি দেখান তাহলে ভালো হয়। জমিদার বাবু আমার দিকে একবার চাইলেন, তারপর বললেন, সে স্থান কি আমার মনে আছে ঠাকুর মশাই? অত অন্ধকারে বিরাট বাগিচায় কই যে জিনিসটা পুঁতেছে ওইটাই তো আমার মনে নেই। এরপর উনি ওখান থেকে চলে গেলেন আর আমি ওনার পাত্তা পেলাম না। মেয়ের মা কিন্তু কাগজে লেখা ওই লাল কালির মন্ত্রটা নিত্য পাঠ করাতে শুরু করলো মেয়েকে দিয়ে। কিন্তু একদিন একটা অদ্ভুত কাণ্ড হলো। আমি বাস্তববাদী মানুষ, আধো ভৌতিক কিংবা অধিদৈবিক ব্যাপারে আমার কোনো কালেই বিশ্বাস নেই। যাই হোক, ওইটা দেখার পরে আমি ভালোই ভয় পেলাম। ভেবেছিলাম মেয়েটা আমার বাঁচবে তো। আগে যেইটুকু হাঁটা চলা করতে পারতো সেইটুকু অবধি হারিয়ে বিছানার সাথে মিশে গেছে। হলো কি, দিনটি ছিল অমাবস্যা। নায়েব আর আমার স্ত্রী ও আমি একত্রে বাগানে যেইখানটায় ওই ছোট মতো ঘাটটা আছে ওইখানটায় দাঁড়িয়েছি। নায়েবের পর অনেকবার ওই সন্ন্যাসীর কাছে গেছে আর কি কি করণীয় সেই সব জেনে আমাকে বলেছে। মেয়ে আমার কচি গলায় মন্ত্র আওড়াচ্ছে, আংটি পরিহিত হাতটা জলের সামনে প্রসারিত করে। কিন্তু 12 মন্ত্র আওড়াবার পর দেখি মাটিতে রক্ত পড়ছে ফোঁটা ফোঁটা। তাই দেখে আমি অবাক হয়ে রক্তের উৎসের দিকে মুখ বাড়াতেই দেখি তার মুখ আর নাক থেকে রক্ত পড়ছে। আর এই আংটিটা থেকে এক প্রকার তীব্র কালো উদ্ভাস নির্গঠিত হচ্ছে। সে আমার দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করলো আর বাবা বলে মাটিতে লুটিয়ে পড়ল। আমি তো ভয় পেয়ে গিয়েছি। আর ওই দিন থেকে আমার মেয়ের এইরূপ অবস্থা। নায়েব অব্দি বেপাত্তা ওই স্থান থেকে। আমি লেঠেল সেনা পাঠিয়েছিলাম ওই সাধুটিকে ধরে আনার জন্য, কিন্তু বিধি বাম, সে অন্যত্র চলে গিয়েছে। আপনি যখন বুঝলেন ওই আংটিটা ভালো নয় তখন খুলিয়ে দিতে পারতেন। রমাকান্ত বাবু এইবার নিজেকে ধরে রাখতে পারলেন না। উনি কষ্ট করে চোখের জল ধরে রেখেছিলেন, কিন্তু প্রবীণ ব্যক্তি হলেও তার একমাত্র কন্যার অমন হতশ্রী দশার জন্য উনি নিজেকে ক্ষমা করতে পারছেন না। ফলে তিনি অশ্রুপাত করে বললেন, সে চেষ্টা কি করিনি ঠাকুর মশাই, কিন্তু প্রত্যেকবার ব্যর্থ হয়েছি। ওইটা একটা অজ্ঞাত শক্তি বন্ধনে আবদ্ধ। সব শুনে
আমি চুপ করে রইলাম। কি আর বলি ভেবে অস্থির হয়ে রইলাম। এইরূপ অনিষ্টকারী বিদায় কাটানো আমার জানা নেই। ফলেই আমি কি আদৌ ওই মেয়েকে বিপদের মায়াজাল থেকে উদ্ধার করতে সক্ষম হব, এইটা ভেবেই দিন কাটছিল। কিন্তু একদিন তার উত্তর আমাকে আরাধ্যা দেবী মধুসুন্দরী আমাকে বলে দিলেন। আমরা কৌতূহলী হয়ে তারানাথের উদ্দেশ্যে প্রশ্ন করলাম, কিরকম ব্যাপারটা একটু খোলসা করে বলুন তো। জমিদার বাড়িতেই আমি বহুদিন অতিথি রূপে ছিলাম। সেই দিন নৈশ আহারের পর আমি ঘুমাবার চেষ্টা করতে যাচ্ছি, এমন সময় পুনরায় পেলাম সেই সুগন্ধ। ওই গন্ধ পেয়ে আমার মনের মধ্যে বিদ্যুৎ ঝলক খেলে গেল। ওই গন্ধটা কাস্তুরী ফুলের গন্ধ। দেবী আমার কাছে এসেছেন এইটা ভেবে আমার অবাক লাগলো। ওই ঘরটা স্নিগ্ধ নীল আলোয় ভরে উঠেছে। আমি দেবীকে দেখতে না পেলেও দেবীর কথাগুলো শুনলাম স্পষ্ট। কি বললেন সেটা বলছি না, কিন্তু যা শুনলাম তাতে আমার মনের খটকাটা সম্পূর্ণরূপে দূর হয়ে গেল। আমি পরদিন সকালে উঠেই বাগিচায় গিয়ে দেখি ঈশান কোণের দিকে কিছু একটা পোতা রয়েছে। আমি জমিদার বাবুকে উদ্দেশ্য করে বললাম, আপনার গৃহের এইখানে ওই তান্ত্রিক সাধু পুঁতে রেখেছেন, যার কারণে বাড়িতে এই অশুভ প্রভাব কাজ করছে। আপনি কাজ করুন, আমাকে কিছু জিনিস এনে দিন, এই প্রভাব আমি কাটিয়ে দিতে পারি। আসছে অমাবস্যায় আমি পুজো করব আমার আরাধ্যা দেবীর। আর পাশে একটা ছোট্ট মাপের পট রাখবেন, যেইটায় মহামায়ার ছবি থাকে যেন। আর কিছু আমাকে নিজেই সংগ্রহ করতে হবে, পারবেন তো? আর হ্যাঁ, ওই ফর্দের জিনিসগুলো কেবল আপনিই আনবেন, কাউকে আনতে দিলে হবে না, মনে থাকে যেন। তাহলে ওই ভয়ঙ্কর জিনিসটা এখনই খুঁড়ে বার করে দিলে না হয় তো অনেক নিশ্চিন্ত হই। না জমিদার বাবু, ওইভাবে খুঁড়ে জিনিসটার হদিশ পাওয়া যাবে না। আপনি ব্যবস্থা করুন, আমাকে আলাদা করে আপনার বাড়ির উঠোনের ঠিক মাঝখানে একটা পূজাদি করতে হবেই, নইলে যে আমি ওই অশুভ শক্তির প্রভাব হ্রাস করতে পারবো না। প্রসঙ্গত বলে রাখি, এইখানে আমি 2 প্রকার পূজাদি করেছিলাম। ওনাকে বলে দিয়ে আমি গ্রামের ওই কালী মন্দিরে গেলাম। গিয়ে দেখি যে ওই বৃদ্ধ পুরুত মায়ের আরতি সেবা সম্পূর্ণ করে প্রসাদ বন্টন করে ওইখান থেকে বেরুবার উদ্যোগ করছেন। আমাকে দেখে একগাল হেসে উনি কাছে এগিয়ে এলেন এবং বললেন, এই যে ঠাকুর মশাই, আপনি জমিদার বাবুর খুকির কি খবর? মেয়েটা ঠিক হবে তো? আমি ওনার কথায় তেমন উত্তর না দিয়ে মন্দিরের মাটি কিছুটা নিয়ে সেইটা নদীর জলে শুদ্ধ করে মায়ের কাছে রেখে শুদ্ধ করে লাল সালুতে বেঁধে শটান পাড়ের দিকে মন্ত্র পড়তে পড়তে চলতে শুরু করলাম। আর কিছু উপকরণ যেমন কাকের টানা পালুক, হলদে সাপের আঁশ ইত্যাদি সংগ্রহ করে চললাম ওইখানে। আমি ইতিমধ্যে চন্দ্র দর্শনে দেখতে পেয়েছি যে এই গ্রাম থেকে প্রায় মাইল 15 দূরবর্তী একটা গ্রামের সীমান্তে যেই শ্মশান আছে, ওইখানে ওই তান্ত্রিক সাধু আর নায়েব মশাই ঘাঁটি গেড়েছেন। নায়েবের উদ্দেশ্যে এই জমিদারের পতন ঘটিয়ে নিজের জমিদার হয়ে উঠবে। আর ওই তান্ত্রিক মেয়েটিকে যে নিজের নৈবেদ্য স্বরূপ ব্যবহার করবে নিজের ইষ্ট শয়তানের কাছে। ফলে বুঝতেই পারছো কতটা বিপদ। জমিদার বাড়িতে পদার্পণ করতে দেখলাম যে জমিদার বাবু আমার বলা জিনিসগুলো ইতিমধ্যে সংগ্রহ করে রেখেছে। ওনার মেয়েটির জ্বর অনেক বেশি বেড়েছে, ডাক্তার এসে বসে রয়েছে ওনার গৃহে। আমি গিয়ে ব্যাপারখানা দেখলাম। জমিদার বাবুকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করলাম যে উনি যেন আমাকে 1 দিনের জন্য ওই মন্দিরের চাবি জোগাড় করে দেন। কেন ঠাকুর মশাই? আপনার এই বাড়ির বাতাবরণের মধ্যে আমি আপনার মেয়েকে রাখতে চাই না, কারণ আমি তান্ত্রিক হোম করব। আর ওই হোমের একটা প্রভাব অবশ্যই এইখানে পড়বে, মনে রাখবেন। তাই বলছি যে আজকের সন্ধ্যার পর মেয়েকে নিরাপদে রানীমার সঙ্গে মন্দিরের গৃহগর্ভে রেখে আসুন। আর কেউ থাকবে না। পবিত্র দেবভূমিতে থাকলে কোনো অশুভ শক্তির ক্ষমতা নেই যে কারোর ক্ষতি করে। যা বলছি সেটা ভালোর জন্যই বলছি। ওই তান্ত্রিক সন্ন্যাসীর কিন্তু আজকে আপনার সর্বস্ব উজাড় করে দেওয়ার জন্য তার পোষা পিশাচ নিক্ষেপ করবে। আপনি তো আমার পাশেই থাকবেন, তাই দেখুন কি কি হয়। আর হ্যাঁ,
ভয় পাবেন না একদম। জমিদার বাবু আমার উপর একান্তই নির্ভরশীল হয়ে পড়েছিলেন। উনি আমার কথা বেদ বাক্যের মনে করে পালন করছিলেন। আমার কথায় সন্ধ্যার দিকে উনি গরুর গাড়ি ভাড়া করে ওই মন্দিরে পৌঁছে দিলেন নিজের আদরের কন্যা আর স্ত্রীকে। সঙ্গে অবশ্য আমিও গিয়েছিলাম। যদিও মন্দির, কিন্তু আমার মনে ভয় থাকায় একটা মন্ত্রের বেষ্টনীতে আবদ্ধ করে রেখেছিলাম। রানীমাকে উদ্দেশ্য করে বললাম, রানীমা, আপনি কোনো প্রকার ভয় পাবেন না কেমন? এই মায়ের চরণ ছুঁয়ে পড়ে থাকুন। সকালে আমি আপনাকে এখান থেকে নিয়ে যাব, আর তার আগে যদি কেউ আপনাকে এখান থেকে ডাকে তাহলে যাবেন না, কারণ আপনাকে যারাই ডাকবে তারা কেউ মানুষ নয়। তাদের উদ্দেশ্য আপনার মেয়েকে নিষ্ঠুরভাবে হত্যা করার। রানীমা কোনো কথা বললেন না, শুধু আমার পানে ফেল ফেল করে চেয়ে থেকে ঘুমন্ত মেয়ের দিকে দৃষ্টিপাত করে কান্নায় ফেটে পড়লেন। ওদিকে পশ্চিম আকাশে কেউ যেন মুঠো মুঠো আবির ছড়িয়ে দিয়েছে। আমাকে মহেন্দ্রক্ষণ লাগার আগেই ওইখানে পৌঁছে যেতে হবে। ওই যজ্ঞ করতে গেলে আবার নতুন বস্ত্র ধারণ করতে হয়। জোগাড় যন্ত্র সব তৈরি করে আমি নদীর ঘাটে গা ধুচ্ছি। মনে হলো অদূরে ঝোপের আড়াল থেকে কেউ যেন আমার দিকে তাকিয়ে রয়েছে। আমার মনে হলো অমঙ্গলজনক একটা ভাবের সঞ্চার হলো। আমি কোনো ক্রমে নিজের স্নানটা সেরে উঠে ওই গরুর গাড়িতে রওনা হলাম। বাড়ির দিকে প্রবেশ করতেই আমার নজরে পড়ল মেঘের মতো এক রাশ কালো ধোয়ার কুণ্ডুলি জড়ো হয়েছে জমিদার বাড়িকে আলিঙ্গন করে। জমিদার বাবু আমাকে নতুন রক্ত বস্ত্রটা দিলেন। ওইটা ধারণ করে আমি শুরু করলাম পূজাদি। প্রণালী কি ছিল ঠাকুরমশাই? মাঝপথেই কিশোরী প্রশ্ন করে উঠল। শুনে ঠাকুরমশাই উত্তর দিলেন, তান্ত্রিক দীক্ষা না নিলে ওইসব প্রণালী আমি তোমাদের বলতে পারবো না কখনোই। এইসব অতি গুচ্ছ বিদ্যা। কিন্তু কি হয়েছিল সেইটা বলতে পারি। আমি পোটলার ভিতর থেকে দেবভূমির মাটিটা বের করে ওইটা একটু একটু করে আমার আসনের পাশে বসিয়ে পাট কাঠি গুঁজে আর লাল সুতো বেঁধে দিয়ে প্রথমে কালী মন্ত্র জপ করে নিজের দেহ আর স্থান শুদ্ধি করে নিলাম। আর তখনই আমার মনে হলো একটা পবিত্রকারী শুভ শক্তি আমার আসন জুড়ে একটা বেষ্টন তৈরি করেছে। যাই হোক, আমি আকাশের দিকে চাইলাম। দেখি আকাশে মেঘের মতোই ওই ধোঁয়ার কুণ্ডুলিগুলো অনেক বেশি পরিমাণে জড়ো হয়েছে। আর উদ্ভট কিছু শব্দে আকাশ বাতাস মুখরিত হচ্ছে। পদ্মাসনে বসে ধ্যান মুদ্রায় বসে আমি চোখ বুঝলাম আর মধুসুন্দরী দেবীর কাছে ওই স্থানের দর্শন যাতে হয় তার জন্য প্রার্থনা করতে লাগলাম। ধীরে ধীরে আমার চোখের অন্ধকার ঘুঁচে গিয়ে দেখলাম আমার বিরুদ্ধ পক্ষ ওই তান্ত্রিক অবধি আমাকে নাজেহাল করার জন্য নিজের সামনে একটা মরার খুলি রেখে খুলির পুজোয় ব্যস্ত। সে খুলির ওপর একটা পাত্র থেকে রক্ত ঢেলে কিসব দুর্বোধ্য মন্ত্র। ব্যাপারটা চোখের নিমেষেই ঘটে গেল। এক সময় মনে হলো যে খুলিটার যেন দুই চোখ জ্বলে উঠল, আর সেইখান থেকে নির্গত হলো একটা শক্তি অংশ। লালচে বর্ণের ওই আলোক বিন্দুটা আকাশে অন্তর্ধান হলো। আমি পিছন থেকে শুনতে পাচ্ছিলাম হইচইয়ের শব্দ। চোখ খুলে দেখি যেইখানে যজ্ঞ করেছি তার থেকে হাত 10 মতো তফাতে, অর্থাৎ যেইখানে মাটির বাগিচায় ওই তান্ত্রিক সাধুটি শ্মশানের কিছু পুঁতেছে, ওইটা বেরিয়ে আসছে আস্তে আস্তে। দেখি মাটি ফুঁড়ে বেরিয়ে এলো একটা কাটা হাত। কাটা হাতটা বসে থাকা জমিদার বাবু টুটি অতর্কিতে ধরে ফেলল। জমিদার বাবু নাভিশ্বাস ফেলতে ফেলতে অক্কা পাবার জোগান হচ্ছিলেন, কিন্তু আমি তখন একটা জবা ফুল মন্ত্র পড়ে ওনার দিকে নিক্ষেপ করতেই ওই হাতখানা শিথিল হয়ে পড়ে গেল। প্রাথমিক কিছু প্রক্রিয়া শেষ করে শুরু করলাম আমি যজ্ঞ। তান্ত্রিক হোম যে কি কঠিন জিনিস সেটা তোমাকে বোঝাতে পারতাম বিভূতি। আর নানাবিধ বাধা বিপত্তি আসছিল আশেপাশ থেকে। একবার তো শুনলাম কেউ যেন আমার নাম ধরে পরিচিত কণ্ঠে ডাকছে। একটার পর একটা কাকের কল কাকলি শুনে আমার গা একেবারে শিউরে উঠছিল। শেষ আহুতি দেওয়ার সময় সাথে সাথে ঘটল একটা অদ্ভুত ঘটনা।
প্রচন্ড একটা ঝড় উঠল। দেখলাম চোখের আগুন প্রায় নিভে যাওয়ার মতোই। কি যেন একটা প্রসাদোষণ বাড়ি থেকে বেরিয়ে অদূরে নিজের গন্তব্যের দিকে ধাবমান হলো। আকাশের দিকে তাকিয়ে দেখি তারা চলচল করছে। আমি মায়ের উদ্দেশ্যে প্রণাম করে একটা দীর্ঘশ্বাস ফেললাম। জমিদার বাবুর চোখে মুখে জল ছিটিয়ে সমস্ত ব্যাপার ওনাকে খুলে বললাম। জমিদার বাবু ব্যাকুল ভাবে আমাকে বললেন, ঠাকুর মশাই, আমাকে একটু বলুন, আমার স্ত্রী কন্যা এরা সকলে কেমন আছে? ভোর হলে আপনাদের কাছে আমি যাব, আপনি ভাববেন না। মা মহামায়ের ওপর একটু ভরসা রাখুন। দীর্ঘ টানা কথা বলার পর ঠাকুরমশাই একটু ক্লান্তি বোধ হেতু একটু থামলেন। আমাদের তখন কৌতূহল তুঙ্গে। জিজ্ঞাসা করলাম, তারপর কি হলো ঠাকুরমশাই? পরদিন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই আমি ওখানে গেলাম। মন্দিরের আশেপাশে কোনো জনমানবের চিহ্ন অব্দি নেই। দরজা খোলা দেখে প্রথমে বুকটা ধড়াস করে উঠেছিল, কিন্তু যখন দেখলাম মা আর মেয়ে উভয়ই সুরক্ষিত রয়েছে তখন ধরে প্রাণ এলো। রানীমা আমার পায়ে মাথা ঠুকে কান্নার সুর তুললেন, বললেন, আমার মেয়ের কোনো সারা শব্দ নেই কেন ঠাকুরমশাই? কালকে অনেকটা বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, কিন্তু এখন দেখি ও কিছুই বলছে না। আপনি কিছু একটা করুন। কালকে সারা রাত এইখানে অনেক ভয় ভয় কাটিয়েছি। আমি মেয়ের মাথায় হাত দিয়ে দেখলাম জ্বরের লেশ মাত্র নেই। পাশেই চরণামৃত ছিল, ওইটা কয়েক ফোঁটা মেয়েটির মুখে ঢালতেই সে চোখ মেলে চাইল। বিপদ সব দিক থেকে কেটে গিয়েছে বুঝতে পেরে জমিদার ও ওনার স্ত্রী মা ভদ্রকালীকে প্রণাম ঠুকে আমাকে একটা বেলা কাটিয়ে তারপর যেতে দিয়েছিলেন। সবার মূলে যে নায়েব, তার কি হলো জানো? কি হলো ঠাকুরমশাই? সে নিজের জীবন দিয়ে নিজের ভুলের মাসুল গুনল। তান্ত্রিক নিজের অক্ষমতা বুঝতে পেরে নিজের নামের সংকল্প নায়েবের নামে করে ওইখান থেকে পাত্তারি গুটিয়ে ভেগেছিল। জমিদার বাড়ি থেকে যাওয়ার আগে ওই অভিশপ্ত আংটিটা আর ক্রিয়াকলাপের যা কিছু উপকরণ সব জলে বিসর্জন করে ওইখান থেকে আমি চলে গিয়েছিলাম। তারানাথ থামলেন। বাইরে বৃষ্টি থামার দরুন আমরাও ওনার কাছ থেকে বিদায় নিলাম। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প জয়চণ্ডীপুর শ্মশানের কালো ছায়া। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।